নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। কাল মুখ্যমন্ত্রীর বহু চর্চিত প্রশাসনিক মিটিংয়ের লাইভ টেলিকাস্ট দেখে অনিল কাপুরের এক সিনেমার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় দেখা সে সিনেমার নাম ছিল নায়ক। সেই নায়কে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিনেমার নায়ক অনিল কাপুর, এবং একদিন মুখ্যমন্ত্রী হয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী অমরেশ পুরীকে তিনি একটি ডায়লগ বলেছিলেন, एक दिन में ना तो मैंने कोई तीर मारा है ना कोई सेवा की, सिर्फ वही किया जो एक चीफ मिनिस्टर को करना चाहिए। यही काम पिछले 5 साल में अगर आपने किया होता तो हमारा स्टेट कहां से कहां पहुंचता। একদম হুবহু অনিল কাপুর স্টাইলে ব্যাটিং করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুখ্যমন্ত্রীর ব্যাটিং দর্শক আসনে বসে দেখলাম আমরা, এবং মাঠে স্লিপ ফিল্ডার, গালি ফিল্ডার, শর্ট অন, শর্ট অফ, বিভিন্ন জায়গায় যেসব ফিল্ডাররা ছিলেন সেই জায়গায় ছিলেন রাজ্যের মন্ত্রী, আমলা, ডিএম, একাধিক মন্ত্রী, বিধায়করা। প্রশ্ন অনেক, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেয়? গভীরে গিয়ে যদি ভাবেন তাহলে দেখা যায় এই রাজ্যে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদের তালিকায় মুখ্যমন্ত্রী কিন্তু টপ 3 শুধু নয়, প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে জায়গা করে নিতে বাধ্য। অন্তত কালকের সেই লাইভ টেলিকাস্ট যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা শব্দ চয়নের মধ্যে নিখুঁত রাজনৈতিক অঙ্ক লুকিয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলবেন তিনি জানতেন, রাজ্যের বিরোধী দলনেতা থেকে বিরোধী দলের একাধিক নেতা, মন্ত্রী, যদি বলেন মুখপাত্ররা প্রশ্ন তুলবেন সেটাও তিনি জানতেন। তবুও তিনি যে কথাগুলো প্রকাশ্য ক্যামেরার সামনে বললেন, হলপ করে বলুন এই দেশের কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রীর এই কথাগুলো বলার ধক আছেন? তিনি ঘুরিয়ে তার নিজের সরকারের দিকে আঙুল তুলছেন, তিনি ঘুরিয়ে তার প্রশাসনের দিকে আঙুল তুলছেন, তিনি ঘুরিয়ে তার মুখ্যমন্ত্রিত্বের দিকে আঙুল তুলছেন। নিঃসন্দেহে যদি সেই মন্ত্রিসভার কোনো সদস্যর দিকে এহেন অভিযোগ মুখ্যমন্ত্রী করেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানেন না এই মন্ত্রিসভা বেছে নেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই সুজিত বসু যেখানে পেরেছে হকার বসাচ্ছে, এই বলার মধ্য দিয়ে তিনি বকলমে নিজের মন্ত্রিত্বের, নিজের মুন্সিয়ানারই প্রশ্ন তুললেন। সল্লেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? তুমি যদি সত্যি অনেস্টলি সিনসিয়ারলি এটা ভেবে থাকেন সুজিত বসুকে মন্ত্রিসভায় রাখছেন কেন? আসলে উনি কিন্তু এদের এনকারেজ করেছেন এই সমস্ত বেআইনি কাজ করার জন্য। আজকে এরকম হম্বি তম্বি করে লোক দেখাবার চেষ্টা করছেন যে উনি কত মহান। উনি তো সমস্ত গন্ডগোলের উৎসবিন্দু। কেন তাহলে সুজিতকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিচ্ছেন না, যে মন্ত্রী বেআইনি কাজ করছে বলে ওর মনে হচ্ছে? এই প্রশ্ন করলে এরকম জবাব খুঁজে পাবেন না। পিছনে অঙ্কটা কি? আপনি যদি ঠিক 1 মাস আগে ফিরিয়ে যান দেখবেন লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে এই রাজ্যের 121টি পুরসভা নির্বাচনের মধ্যে প্রায় 69টি আসনে 69টি পুরসভার দখলে গেছে বিজেপিতে, এবং তাহেরপুর এবং ঝালদা পুরসভা এর আগেই কংগ্রেস এবং বামেদের দখলে ছিল। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শহর কেন্দ্রিক ভোটের 50% বেশি মানুষ এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এত বড় জয়ের পরেও শহরাঞ্চলের যে পুরসভাগুলো আছে 125টার মতন, সেই পুরসভাগুলোর মধ্যে 75টা পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। 75টা পুরসভায় তৃণমূল কংগ্রেসের পিছিয়ে থাকা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিজেপির কাছে 75টা আর বাম কংগ্রেসের সাথে 3টে, তার মানে 78টা পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। আরবান ভোটের যে ব্যাংক, গ্রামীণ ভোট ব্যাংকে যেমন 11% এগিয়ে আছে বিজেপির থেকে, আরবান ভোটের জায়গা থেকে কিন্তু মানে কড়া টক্কর হয়েছে, এবং অধিকাংশ ছোট মাঝারি মিউনিসিপ্যালিটিতে বিজেপি এগিয়ে আছে। তাহলে তৃণমূল সরকারের পুঁজি কি? তৃণমূল সরকারের পুঁজি হলো গ্রামের মেহনতি মানুষদের ভোট, যেখানে নিঃসন্দেহে জনমোহিনী প্রকল্পগুলো কাজ করেছেন, এবং 1 নম্বরে যে জনমোহিনী প্রকল্পের নাম ভেসে আসে তার নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু গ্রামের মানুষ, আমি কোনো রকম অবজ্ঞা বা ছোট না করেই বলছি, তারা যেভাবে সমাজটাকে দেখেন, শহরের মানুষ তারা সমাজটাকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করেন। এই দুজন ব্যক্তিত্বের ভাবার পার্থক্যের জন্য এক স্পষ্ট বিভাজন রেখা তৈরি হয়েছে এই লোকসভা নির্বাচনে। দেখা যাচ্ছে শহুরে শিক্ষিত মানুষরা
তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে শহুরে শিক্ষিত মানুষরা কেন নিয়েছে? কারণ শহুরে শিক্ষিত মানুষদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। শহুরে শিক্ষিত মানুষরা সরকারের পারফরমেন্স দেখে, রুল অফ আইন শৃঙ্খলা দেখে, তোলাবাজির বিরুদ্ধে, কাউন্সিলররা যে বিপুল টাকা করছে তার বিরুদ্ধে, এবং পুরসভাগুলো যে কার্যত ব্যর্থ হচ্ছে সমস্ত পরিষেবা দিতে, সেইটা মানুষের অপছন্দ। গ্রামের মানুষ জনমোহনী প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে সত্যিই উপকৃত, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগা কোনো জায়গা নেই। এমনকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো সিমিলার কিছু স্কিম এই সমাজের বুকে এনেছেন। কিন্তু মানুষ কি গভীরে গিয়ে ভাবছেন এই জনমোহিনী প্রকল্পগুলো চালাতে গিয়ে আমাদের 10 বছর পর রাজ্যটা কোথায় যাবে? যখন ধারের পরিমাণ প্রায় 6 লক্ষ কোটি টাকা একটা রাজ্যের, তখন আর কতদিনই বা এই জনমোহিনী প্রকল্প বা এই ফ্রিতে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি যেটা বিরোধীরা বলেন, সেটা পরবর্তীকালে লং টার্ম এফেক্টে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে? এই প্রশ্নগুলো আমাদেরা কেন, গ্রামের মানুষ কেন, আমার দৃঢ় বিশ্বাস শহরের একাধিক মানুষও ভাবেন না। সে গেল ভোটের কথা। এবার আসি মুখ্যমন্ত্রীর সেই লাইভ স্ট্রিমিংয়ের বলা কতগুলো কথা নিয়ে। তিনি বললেন সুজিত বিধাননগরে যে কোনো জায়গায় লোক বসাচ্ছেন। শুধু তাই নয়, সল্টলেকের কাউন্সিলররা নাকি কাজই করেননি। এখানেই প্রশ্ন আসে অনেক। মনে রাখা ভালো, এই কলকাতা শহরের একাধিক ওয়ার্ডেও তৃণমূলের একাধিক হেভিওয়েট কাউন্সিলররা কিন্তু হেরেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রীর পাড়া ভবানীপুরেও বিপুল ব্যবধানে কিন্তু পিছিয়ে আছে এই তৃণমূল। আর ঠিক সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী এহেন কথা আমার মনে হয় বাংলার আপামর শহরবাসীকে শুধু নয়, বাংলার আপামর মানুষকেও একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। এবার আসি কালকের সেই বহুল প্রচারিত লাইভ স্ট্রিমিংয়ে। মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করলেন আমি শুধু গ্রামের মানুষদের মুখ্যমন্ত্রী নয়, আমি শহরের মানুষদেরও মুখ্যমন্ত্রী। শহরের দুঃখ দুর্দশার কথা আমি জানি। শুধু তাই নয়, তোমাদের রাস্তাঘাট খারাপ, তোমাদের জঞ্জাল জঙ্গলের মধ্য দিয়ে প্রতিদিন বাড়ি ফিরতে হয়, তোমাদের পাড়ার কাউন্সিলরদের দৌড়াতে তোমরা নাজাহাল, আমাদের সরকারের একের পর এক জমি ভরাট করে ফ্ল্যাট হচ্ছে, আমি সব কথাই জানি। শুধু তাই নয়, মানিকতলা থেকে শুরু করে গড়িয়াহাট থেকে শুরু করে হাতিবাগানের মতো ফুটপাত, এটা যে সাধারণ মানুষরা হাঁটতে পারছো না, আমি সত্যিই খোঁজ রাখি। শুধু একটাই পার্থক্য, এইগুলো সর্বসমক্ষে বলতে আমার 12টা বছর লেগে গেল। এই 12টা বছরে কলকাতা শহরের হাওড়া পুরসভার সহ বালি পুরসভার যে ক্ষতি আমার হয়ে গেল, সেইটা পূরণ এবার কিভাবে করব আমার জানা নেই। বার্তাটা কিছুটা সেরকমই শুনতে লাগলো। শুধু তিনি যে কথাগুলো বলেছেন, একাধিক আইসি বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত, ডিএম, আমলা, মন্ত্রিসভার সদস্য কেউ তার পছন্দ মতো কাজ করছে না, তাহলে এই যে প্রশাসনের যে স্ট্রাকচার, সেইটা 12 বছর কিভাবে চললো? প্রশ্ন তো সেটাই। সাধারণ মানুষ, আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা যে কথাগুলো বলেছেন, তাহলে কি এতদিনে সেই কথাগুলোকেই মান্যতা আপনি দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। মিউটেশন নিয়ে আপনি প্রশ্ন তুলছেন যে মিউটেশন আগাচ্ছে না, টাকা ছাড়া কথা বলছে না। এই কথাগুলোই তো সংবাদ মাধ্যম দিনের পর দিন তুলে ধরেছে, এই কথাগুলোই তো সংবাদ মাধ্যম দিনের পর দিন বলবার চেষ্টা করেছে। আর তখন আপনি বলেছেন যে কুৎসা করা হচ্ছে আমাদের, অমুক আনন্দ দেখবেন না, অমুক কাগজ পড়বেন না, অমুক কাগজের প্রতি বিষাদগার, অমুক সম্পাদককে মানে পুলিশ নোটিশ দিচ্ছে, অমুক ইউটিউবারকে পুলিশ নোটিশ দিচ্ছে। এই প্রশ্নগুলোই তো ইউটিউবাররা তুলেছেন, এই প্রশ্নগুলোই তো সংবাদ মাধ্যম তুলেছে। এখানেই অনেক প্রশ্ন। আরও যদি তলিয়ে ভাবেন, দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক মিটিংয়ে আরও একটা স্তর আছে, যেখানে তিনি পুলিশ প্রশাসন, আইসি, আমলা এবং সরকারি আধিকারিকদের স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। তিনি বলেছেন এতদিন যা হয়েছে হয়েছে, এবার থেকে নতুন করে শুরু করতে হবে অফিসার আমলাদের। বিশ্বাস করুন, সাধারণ মানুষরা ঠিক এই কথাগুলোই বলেছেন। বারবার ট্রাফিক সিগন্যালে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ এই রাজ্যে নতুন নয়। এই প্রশাসনিক মিটিংয়ের মাধ্যমে সেই বার্তাই দিলেন আমলা, ডিএম, এসডিও, পুলিশ প্রশাসন
একটু এবার যেন সজাগ হয়ে যান। সাধারণ মানুষ কিন্তু জেগে উঠেছেন, আর সাধারণ মানুষের এখানে সার্থকতা কোথায়? অনেকে বলেন একটা ভোট দিয়ে কি হবে, ভোটের কি গুরুত্ব, আমার ভোটে কিছু সরকার বদল হয় না। বিশ্বাস করুন, আপনাদের একটা ভোট, আপনাদের একটা বিরোধী কণ্ঠকে জোরদার করার আজকে রেজাল্ট মুখ্যমন্ত্রী কিন্তু বকলমে মেনে নিলেন। তার এই পুলিশ প্রশাসন, মন্ত্রী, আমলা, কাউন্সিলররা কোনো না কোনোভাবে সকলেই কোনো না কোনো দুর্নীতি করে এই সমাজকে একটু একটু করে পিছনের দিকে নিয়ে আসছেন। এবার আসি মুখ্যমন্ত্রীর কথায়। মুখ্যমন্ত্রীর যে ভাষণ কালকে আমি শুনছিলাম, অনেকে বলছেন নাটক, অনেকে বলছেন এটা পুরোটাই গট আপ গেম, অনেকে বলছেন তৃণমূলের অভ্যন্তরে অভিষেক বনাম মমতার যে দ্বৈরথ চলছে সেটাকেই আরও একটা বার এস্টাবলিশ করা। কারণ অভিষেক চাইছিলেন পুলিশ প্রশাসন যেন কাজ করেন, মুখ্যমন্ত্রী সেই বার্তাটাই দিলেন। অনেকে বলছেন অভিষেক অনুগামী সুজিত বসুদের একটু কোণঠাসা করে সব্যসাচী দত্তদের মতো পিছিয়ে পড়া নেতাদেরকে একটুখানি অক্সিজেন যাওয়া। সুজিত বসু এবং সব্যসাচী দত্তের যে লড়াই, সেখানে তিনি সব্যসাচী দত্তের পক্ষ নিলেন বলা যায়। তবে আমি এত রাজনৈতিক মারপ্যাঁচে যাচ্ছি না। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তার পাল্টা রেমেডি কি এই মুখ্যমন্ত্রী দিতে পারবেন? কারণ এই মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যারা কাটমানি খাচ্ছেন তারা সজাগ হয়ে যান। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকার তুই তো বাস স্ট্যান্ড কি করবি, এখানে বোম বাঁধিস। কিন্তু এই বোম বাঁধা কি ভাঙড়ে বন্ধ হয়েছে? পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের যে ছবি আমরা দেখেছি তা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আটকাতে পেরেছেন? এই প্রশ্ন আসে। তারপরে একাধিক প্রশ্ন বিরোধীরা অলরেডি তুলতে শুরু করে দিয়েছেন। এই সাংবাদিক সম্মেলন বা এই প্রশাসনিক মিটিং করতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর 12 বছর সময় কেন লাগলো? কালকে মুখ্যমন্ত্রী আলাদা একটা কমিটি তৈরি করার কথা বলেছেন, যেখানে সিআইডি থাকবেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। যেখানে কোনো দুর্নীতি হলে বা কোনো রকম খোঁজ খবর হলে সেই আধিকারিকরা একটি নির্দিষ্ট রিপোর্ট তারা সংগ্রহ করবেন। আমার বক্তব্য হলো এই রাজ্যে যখন শিক্ষা দুর্নীতি হলো, যখন রেশন দুর্নীতি হলো, একাধিক কোটি কোটি টাকার 9-6 যখন অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে উঠে এলো, তখন আমাদের রাজ্যের সিআইডি, আমাদের রাজ্যের সার্ভেলেন্স কি করছিল? মুখ্যমন্ত্রীর মাথায় থাকা অবস্থায় কাউন্সিলরদের যে দৌরাত্ম, তা কি কাউন্সিলররা ছাড়া বাকি আইসি, ওসি, সার্ভেলেন্স অফিসাররা জানতেন না? প্রশ্ন অনেক উঠবে। যে ফুটপাত থেকে আপনি হকার উচ্ছেদ করলেন তাদের পুনর্বাসনের করার জন্য কিছু ব্যবস্থা নিলেন? এই রাজ্যের ফিরহাদ হাকিম হতো পুরমন্ত্রী, এই রাজ্যে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র। কেন ফিরহাদ হাকিমের বিপক্ষে একটা কথাও তিনি বললেন না? এই রাজ্যের যে অবস্থার কথা মুখ্যমন্ত্রী বললেন তার দায় কি এই রাজ্যের মেয়র বা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপর বর্তায় না? এই প্রশ্ন নিঃসন্দেহে উঠবে। পরের প্রশ্ন নিঃসন্দেহে উঠবে, হাওড়া পুরসভায় ভোট হচ্ছে না, হাইকোর্টে মামলা করা হয়েছে। হাওড়া পুরসভার যখন এই বেহাল অবস্থা, তাহলে ইমিডিয়েট এফেক্টে এখনো কেন ভোট করা সম্ভব হলো না? ভোট তো রাজ্য সরকার চাইলেই করতে পারে। আপনি বলছেন হাওড়ার বিধায়করা কে কোথা থেকে টাকা নেন আপনি জানেন, আমি প্রকাশ্যে তার কথা বলছি না। আপনি বলছেন বিভিন্ন টাকা বিজেপির কাছেও যাচ্ছে, কিন্তু আপনার রাজ্যের প্রশাসন, আপনার রাজ্যের পুলিশ, আপনার রাজ্যের সিআইডি কেন সাধারণ মানুষের কথা ভেবে এখনো হাওড়া পুরসভার এই বিধায়ক, এই কাউন্সিলর, এই যে কমিটি, এদের উপর এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না? কোথাও গিয়ে 12 বছর এরা এইভাবে চললো বলে হাওড়া শহরটার ক্ষতি হয়ে গেল না তো? এই প্রশ্ন আমার জাগবে। কিন্তু রেমেডি কি, সলিউশন কি? হাওড়া বিধায়করা কি মুখ্যমন্ত্রী এই বার্তার পরেও নিজেদেরকে রেকটিফাই করবেন? শেষ মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন আমাকে কি ঝাড়ু দিতে হবে? মুখ্যমন্ত্রীর হয়তো রাস্তায় ঝাড়ু দেওয়ার দরকার নেই, কিন্তু বিশ্বাস করুন তার দল থেকে ঝাড়ু মেরে কিছু জনকে বার করার দরকার আছে। যে সকল কাউন্সিলর, বিধায়ক, যে সকল মন্ত্রীদের বিরুদ্ধে তিনি প্রকাশ্য অভিযোগ করছেন, তাদের এখনো কেন ঝাড়ু না মেরে দলে রেখেছেন সেটাই এখনো সাধারণ মানুষের প্রশ্ন। পরবর্তীকালে তিনি বলেছেন যারা টাকা তুলছেন তাদের থেকে গভর্নমেন্ট একটা টাকাও পায় না, তাহলে গভর্নমেন্ট কেন বদনাম নেবে? নিঃসন্দেহে যারা টাকা তুলছে তারা তাদের দায়ে টাকা তুলছে, তাদের এই ব্যক্তিগত লোভ, হিংসা বা এই লালসার দায় একমাত্র ব্যক্তিগত, কিন্তু গভর্নমেন্ট দায় এই জন্যই নেবে কারণ গভর্নমেন্ট জানার পরেও দিনের পর দিন তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। গভর্নমেন্ট জানার পরেও সেই সকল কাউন্সিলর, নেতা, মন্ত্রী, তোলাবাজ, বিধায়ক, আইসি, ডিএম, এসডিও যাদের বিরুদ্ধে সর্বোচ্চ নেত্রী অভিযোগ করছেন তাদেরকে 12টা বছর প্রশ্রয় দিয়েছেন। তাই দায়টা গভর্নমেন্টের উপরে এসেও বর্তায়। আচ্ছা, কাল মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভায় যে সকল মন্ত্রী, আমলা, বিধায়ক, কাউন্সিলররা উপস্থিত ছিলেন তারা মুখ্যমন্ত্রীর কথা শুনে কি ভাবলেন বলুন তো? আমি জানি না, তবে বিশ্বাস করুন এই প্রতিবেদনের শেষে রবীন্দ্রনাথের লেখা 2 বিঘা জমির দুটো কবিতার লাইন আমার মনে পড়ছে। সেই কবিতাটা তাৎপর্য নাকি জানি না, কিন্তু আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কেন এই লাইন দুটো আমার মনে পড়লো আমি জানি না। আমার মতো কি লোকাল কাউন্সিলর, মন্ত্রী, আমলা, বিধায়কদেরও
সেই রবি ঠাকুরের 2 বিঘা জমির শেষ দুটো লাইন মনে পড়লো? এই প্রশ্ন আমার থাকলো। কমেন্টে জানাবেন এই মুখ্যমন্ত্রীর উদারতা, মুখ্যমন্ত্রীর এই কঠিন পদক্ষেপ আপনাদের কেমন লাগলো, নাকি আপনারাও নিন্দুক হয়ে গিয়ে বলবেন সবই রাজনীতির খেলা।